আমরা এখন যেটা করব সেটা হচ্ছে মুসলিম 2। সবসময় মাথায় রাখবে যে আমরা টোটাল এই অ্যানশিয়েন্ট এবং মিডিয়েভেল যত কিং রয়েছে তার আমরা টোটাল 9টা পিডিএফ পড়ব। হিন্দু 1, 2, 3, 4, 5 আমরা অলরেডি পড়ে নিয়েছি। আর মুসলিমের ক্ষেত্রেও সেম, আমরা 1, 2, 3, 4 চারটে পিডিএফ পড়বো। তো আমরা দেখো এখন আজকে যেটা পড়তে চলেছি এটা হচ্ছে তোমার মুসলিম 2, ঠিক আছে। এরপরে আমাদের আরো দুটো রয়েছে, আমরা নেক্সট ক্লাসগুলোতে মুসলিম 3 and 4 পড়বো। তো দেখো এটাকেও সেম আমরা কিভাবে সাজিয়েছি। কিং এর নাম কি, কিং এর টাইটেল কি, তার ফেমাস পার্সোনালিটি কেউ ছিলেন কিনা, তাদের লিখিত কোনো বই আছে কিনা, কনস্ট্রাকশন কি, পার্সোনাল ডিটেলস কি, আদার ডিটেলস কি। এখানে যেটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন যুদ্ধ নাম, সেটা কত সালে হয় এবং তার কি স্পেশাল ডিটেলস রয়েছে, মানে কার মধ্যে হয় বা কি এর পরিণতি, এই ব্যাপারগুলোকে আমরা অ্যাড করে দিয়েছি। তো আমরা আগে মুসলিম 1-এ যেটা করেছিলাম সেটা হচ্ছে টোটাল আমরা যেটা করেছিলাম যে প্রথম যে মুসলিম অ্যাটাক হয়েছিল সেই মুসলিম অ্যাটাক এবং আমাদের যে প্রথম যে দাস বংশ বা স্লেভ ডাইনেস্টি সেটাকে আমরা এখানে পুরোটা অ্যাড করেছিলাম। এখন আমাদের দেখো স্লেভ ডাইনেস্টির পরেই আমাদের যে ডাইনেস্টিটা আসে সেটা হচ্ছে খলজি ডাইনেস্টি এবং তুগলক ডাইনেস্টি। তো আমরা এই পার্টে কি করব, খলজি এবং তুগলককে কভার করব। আচ্ছা, খলজি ডাইনেস্টি যদি চলে যাই তাহলে আমরা প্রথমত চলে যাচ্ছি যে হু ইজ দ্য ফাউন্ডার। দেখো প্রথমেই হচ্ছে জালালউদ্দিন খলজি, তারপর আমরা যেটা পড়বো আলাউদ্দিন খলজি। তাহলে জালালউদ্দিন আর আলাউদ্দিন এই দুজনকে আমরা পড়বো, আর তুগলকে আমরা মেইনলি তিনজন পড়বো। দেখো গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক আর ফিরোজ শাহ তুগলক। আর ইনি যিনি, তিনি একদম লাস্ট রুলার, সেই হিসাবে আমরা এনাকে পড়বো। ইনি খুব একটা ইম্পর্টেন্ট রুলার নয়। ইম্পর্টেন্ট রুলার যদি দেখা যায় আজকে 5জন রয়েছেন। তো জালালউদ্দিন খলজিকে আমরা বলি হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ খিলজি ডাইনেস্টি। দেখো 1290 থেকে 1296 ইনি রুল করেন। এবং এনার সময় ফেমাস একজন পার্সোনালিটি ইটালি থেকে এসেছিলেন, তার নাম মার্কো পোলো। খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, পরীক্ষায় কোশ্চেন দেয়। তাকে আমরা বললাম ফাউন্ডার অফ খলজি ডাইনেস্টি। এবং তিনি হচ্ছেন প্রথম মুসলিম, যিনি যিনি দেখো হিন্দুদের প্রতি একটা সমভাবাপন্ন মনোভাব দেখিয়েছিলেন এবং কঠিন পানিশমেন্ট অ্যাভয়েড করতেন। কঠিন পানিশমেন্ট তিনি দিতে চাইতেন না। এবং তিনি টলারেন্স যেটাকে বলা হয়, মানে তোমার একটা বলতে পারো যে সহনশীল মানসিকতা এবং হার্শ পানিশমেন্টের বিপক্ষে ছিলেন। এবং তিনি একমাত্র রাজা যিনি হিন্দুদের ওপর একটা সমভাবাপন্ন বা ভালো মানসিকতা দেখিয়েছিলেন। তো লিখে রাখো, হি ওয়াজ দ্য only sultan who who adopted a liberal attitude towards Hindu. Liberal attitude towards হিন্দু। তাহলে হিন্দুদের প্রতি সমভাবাপন্ন মানসিকতা তিনি দেখিয়েছিলেন। তাহলে এটা হচ্ছে তার স্পেশালিটি। দেখো এই খিলজি যে ডাইনেস্টি বা খলজি বংশ আমরা বলি, এরা এসছে কোথা থেকে? এরা মেইনলি এসে সেন্ট্রাল এশিয়া থেকে, ঠিক আছে। দেখো এবং এই সময় দেখা যাচ্ছে যে এই খলজিরা হিন্দুদের ধরে ধরে কি করছিল, বা বলতে পারো যে মুঘলদের ধরে ধরে ইসলামে কনভার্ট করাচ্ছিল, ঠিক আছে। মানে যারা মুঘলরা এই সময়ে ইন্ডিয়াতে ছিল বা যে ইনভেশন এরা করতে আসছিল মুঘলরা, তাদের ধরে ধরে ওরা মানে মুসলিম ধর্মে কনভার্ট করছিল। এবং এই যে তোমার মুসলিম ধর্মে কনভার্ট হওয়ার জন্য যে মুসলমানরা তৈরি হচ্ছিল তাদের আমরা বলছি নিও মুসলমানস। তো তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে যে নিও মুসলমানস এটা কার সময়ে তৈরি হয়েছিল? অ্যান্সার কি? জালালউদ্দিন খলজি ওয়াজ দ্য ফাউন্ডার অফ খলজি ডাইনেস্টি। এবং এনার সময় একটা যুদ্ধ হয়, যে যুদ্ধটা আমরা বলছি 1294-এ একটা যুদ্ধ হয়েছিল, বা 1294-তে একটা ইনসিডেন্ট হয়েছিল। দেখো এটা কি, তিনি তারই মানে বলতে পারো যে নেফিউ কাম জামাতা, মানে তার মেয়ের
বর মানে তার জামাতা, তার জামাই, নেফিউ আবার তার জামাই আলাউদ্দিন খলজিকে পাঠিয়েছিলেন দেবগিরি ইনভেশনের জন্য। এরপর থেকেই কিন্তু আলাউদ্দিন খলজি সিংহাসন দখল করে নিল। দেবগিরি জয়ের পর তিনি এসে এটা বুঝতে পারলেন যে শুধু শুধু এই পাওয়ার নিজের শ্বশুরের কাছে রেখে লাভ নেই, চলো ওনাকে হত্যা করলেন এবং আলটিমেটলি নিজে সিংহাসনে বসলেন। তোমরা সেই সিনেমা দেখেছো, সিনেমাতে নিশ্চয়ই এই ঘটনাটার উল্লেখ রয়েছে। তো আলাউদ্দিন খলজি হচ্ছে সব থেকে বিখ্যাত রুলার এই খলজি ডাইনেস্টির, যাকে আমরা বলতে পারি ফেমাস রুলার বা গ্রেটেস্ট রুলার ইন খলজি ডাইনেস্টি। দেখো যিনি রুল করেছেন অনেক দিন, প্রায় তোমার ধরে নাও 20 বছর, 1296 থেকে 1316, তাকে বলা হতো আলী গরশপ, এবং পরবর্তীকালে তারা নামটা চেঞ্জ করেন বা চেঞ্জ করে উনি আলাউদ্দিন খিলজি আকারেই প্রকাশ পায়। তাকে বলা হয় সিকান্দার ই সানি। সিকান্দার ই সানি মানে দ্বিতীয় আলেকজান্ডার। আলেকজান্ডার যেমন খুব বিখ্যাত একজন সৈনিক ছিলেন, বিখ্যাত একজন লিডার ছিলেন, তেমনি তাকে বলা হতো দ্বিতীয় আলেকজান্ডার, সিকান্দার ই সানি। তার সময় ফেমাস পার্সোনালিটি কে ছিলেন? তার সময় ফেমাস পার্সন ছিলেন আমির খসরু। তার সময় ফেমাস পার্সোনালিটি ছিলেন মালিক মোহাম্মদ জয়সি। যদিও মালিক মোহাম্মদ জয়সি তার কন্টেম্পোরারি ছিল না, বাট তার সমসাময়িক ঘটনা এই মালিক মোহাম্মদ জয়সি লিখেছিলেন। আর তার ফেমাস পার্সোনালিটি তার সমসাময়িক সময় ছিলেন মালিক কাফুর। আচ্ছা, মালিক মোহাম্মদ জয়সি ইনি ছিলেন অ্যাকচুয়ালি শের শাহের কন্টেম্পোরারি, মানে আমরা এর পরেই দেখব ধীরে ধীরে মোঘলদের কাছে সিংহাসনটা ট্রান্সফার হবে। তো মোঘলদের যে হুমায়ুনকে সিংহাসনচ্যুত করেছিলেন সুরি বংশের রুলার শের শাহ। তো শের শাহের সমসাময়িক ছিলেন এই মালিক মোহাম্মদ জয়সি, যিনি কিনা হিস্ট্রি পড়ে এই ঘটনাটা উল্লেখ করেন এবং তিনি একটা বই লেখেন পদ্মাবত। সেই পদ্মাবত বইতে কিন্তু এই পুরো আলাউদ্দিন খলজির তোমার চিতোর অ্যাটাকের রানা রতন সিংকে কি করে হত্যা করেন বা সেই সময় যে কালচার ছিল, রানী পদ্মাবতী উনি কিভাবে নিজেকে সমর্পণ করেছিলেন অগ্নিদেবের কাছে, সেই পুরো ঘটনাটার একটা উল্লেখ রয়েছে। সেটা কিন্তু শের শাহের কন্টেম্পোরারি রুলার লিখেছিলেন তোমার এই আলাউদ্দিন খলজির সম্পর্কে, তাই আমরা মালিক মোহাম্মদ জয়সিকে এখানে পড়ি। আচ্ছা, আমির খসরুর অনেক বই রয়েছে, অনেক বই রয়েছে এবং খুবই কঠিন কঠিন নামই রয়েছে। দেখো এই যে তোমার এই যে খাজিন উল ফুতুয়া, এটা হচ্ছে প্রথম বই। ইজাজ ই খুসরভি দ্বিতীয় বই। মুফাতাত উল ফুতুয়া তৃতীয় বই। নূর সিপাহা এটা আরেকটা বই। লায়লা মজনু, তুগলক নামা। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই তুগলক নামা, পরীক্ষায় কোশ্চেন দেবে তুগলক নামা কে লিখেছেন? আমির খসরু লিখেছেন, সব থেকে গুরুত্বপূর্ণ নাম। আর মালিক মোহাম্মদ জয়সির বই তো আমরা জানি পদ্মাবত। আচ্ছা, উনি কি কি কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত ছিলেন? দেখো আলাই দরজা, আলাই মিনার, নিজের নামের সঙ্গে মিল রেখে করেছেন। আলা উদ্দিন থেকে আলাই, আলাই দরজা, আলাই মিনার। হাজার সিটুন, হাজার সিটুন মানে 1000টা প্লার যুক্ত একটা দুর্গ, তাকে বলা হয় হাজার সিটুন। ঠিক আছে, দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তার সম্পর্কে বলা হচ্ছে। হি ওয়াজ দ্য ফার্স্ট সুলতান টু কনকয়ার গুজরাট। তো তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে প্রথম কোন রুলার যিনি গুজরাট কনকয়ার করেছিলেন, কার থেকে? কর্ণদেবের কাছ থেকে। সেই সময় গুজরাটের রুলার ছিলেন কর্ণদেব, তো কর্ণদেবের কাছ থেকে তিনি গুজরাট কনকয়ার করেছিলেন, এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেয়। নেক্সট হচ্ছে হি প্রোক্লেমড কিনশিপ নোজ নো কিনশিপ। তুমি দেখবে আগেও আমরা একটা কিনশিপ সম্পর্কে ইনফরমেশন পড়েছি। কে দিয়েছিলেন সেই কিনশিপ সম্পর্কে ইনফরমেশন? বলবন। বলবনের সম্পর্কে বলেছিলাম না যে ডেপোটিজম ইজ অ্যান এম্বডিমেন্ট অফ কিনশিপ। আমরা বলবন সম্পর্কে পড়েছিলাম যে কিনশিপ সম্পর্কে ইন্ডিয়ান হিস্ট্রিতে দুজন কথা বলেছেন এবং দুজনের উক্তি রয়েছেন, একজন আলাউদ্দিন খলজি, একজন বলবন। কিনশিপ নোজ নো কিনশিপ, ওনার কথা হচ্ছে যে এইসব রক্তের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, সেই জন্য উনি কি করেছিলেন, উনি তার শ্বশুরকে মেরে নিজে সিংহাসনে বসেছিলেন। এটা ওনার এই বক্তব্য থেকেই প্রকাশ পায়। এবং তোমাকে অনেকবার পরীক্ষায় কোশ্চেন দেবে যে আলাউদ্দিন খলজি কিন্তু একজন ইললিটারেট পার্সন ছিলেন, তিনি কিন্তু কোনো পড়াশোনা জানতেন না। আলাউদ্দিন খলজি খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। দেখো আমির খসরু
তুতকে আমরা কি বলি? আমরা জানি প্যারট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার তোতা পাখি বা তুত ই হিন্দ, এই হিন্দুস্তানের তোতা পাখি বলি, তাই আমরা বলি প্যারট অফ ইন্ডিয়া বা তুত ই হিন্দ। দেখো খসরু ইনভেন্টেড, এই যে খসরু কি করেছেন, সিতার এবং বিভিন্ন ধরনের রাগ, মানে এই যে গান বা তোমার যে উৎসাঙ্গ সঙ্গীত তার যে রাগ, সেই যেমন ইমন, ঘোষা, এই যে যে তোমার রাগগুলো, এই রাগগুলো কে তৈরি করেন? এই আমির খসরু তৈরি করেন। ঠিক আছে, এইগুলো তোমার ইম্পর্টেন্ট ইনফরমেশন। এবং আমরা দেখবে পরবর্তীকালে পড়বো ভক্তি লিডার্স অ্যান্ড সুফি লিডার্স। ভক্তি অ্যান্ড সুফি, এই ভক্তি লিডার আর সুফি লিডারের মধ্যে একজন বিখ্যাত লিডার হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া, যিনি চিস্তি সম্প্রদায়ের অন্তর্গত ছিলেন। তো এই নিজামুদ্দিন আউলিয়া গুরু ছিলেন, মানে ওয়াজ গুরু অফ আমির খসরু, মানে আমির খসরু এনার কাছ থেকে, মানে এনার গুরু ছিলেন, পলিটিক্যাল গুরু বলতে পারো। তো এটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কোশ্চেন দেয়, নিজামুদ্দিন আউলিয়া। ঠিক আছে, এবং নিজামুদ্দিন আউলিয়া শুধুমাত্র কিন্তু এই আমির খসরুর গুরু ছিলেন না, এই নিজামুদ্দিন আউলিয়া কিন্তু মোহাম্মদ বিন তুগলকেরও গুরু ছিলেন। দেখবে এখানে একটা পয়েন্টে তুমি নিশ্চয়ই পাবে যে নিজামুদ্দিন আউলিয়ার গুরু, দেখো হি ওয়াজ আ ডিসাইপল অফ নিজামুদ্দিন আউলিয়া, নিজামুদ্দিন আউলিয়ার গুরু ছিলেন, মানে গুরু ছিলেন কিন্তু এই মোহাম্মদ বিন তুগলকের গুরু ছিলেন নিজামুদ্দিন আউলিয়া। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আমরা এখানে আরো দু একটা পয়েন্ট একটু লিখে রাখি। এই যে যে আমরা সবাই জানি এই পদ্মাবত যে বইটা, এই বইতে কি লেখা রয়েছে? এই চিতোর অ্যাটাক বা চিতোর ওয়ার সম্পর্কে আমরা জানতে পারছি পুরো বইটা থেকে। তো একবার একটু লিখে রাখো, আর একটা পয়েন্ট দিয়ে একটু এখান থেকেই লেখো, কারণ লিখতে হবে যেহেতু, ছোট ছোট করে তো লেখা যাবে না, তাই এখানে লেখো। লেখো যে চিতোর কনকোয়েস্ট, চিতোর CHITTOR, চিতোর কনকোয়েস্ট মানে চিতোর জয় is described, চিতোর conquest is described in book Padmavat, PADMAAVAT, পদ্মাবত। তাহলে চিতোরের চিতোরের যে লড়াই সেটা আমরা কোথা থেকে জানতে পারছি? পদ্মাবত থেকে। আচ্ছা, পদ্মাবত যে বইটা, PADMAVAT, পদ্মাবত কার সম্পর্কে লেখা? লেখো স্টোরি অফ পদ্মিনী, PADMINI, স্টোরি অফ পদ্মিনী, স্টোরি অফ পদ্মিনী। আচ্ছা, এই মালিক কাফুর না, এই মালিক কাফুরের পাশে লিখে রাখো, এর একটা টাইটেল ছিল বা একে বলা হতো হাজার দিনারি। তো এখানে লিখে রাখো হাজার, HAZAR, হাজার দিনারি, DINARI, হাজার দিনারি এনাকে বলা হতো। তাহলে মালিক কাফুরকে কি বলা হতো? হাজার দিনারি। আচ্ছা, তিনি কি তৈরি করেন? আলাউদ্দিন খলজি একটা স্ট্যান্ডিং আর্মি তৈরি করেন। মানে দেখো ইনি প্রথম যিনি তার সৈন্য বলকে খুব সুন্দরভাবে অর্গানাইজ করতে পেরেছেন, একটা স্ট্যান্ডিং আর্মি তৈরি করেন। তিনি শুধু আর্মি তৈরি করেন না, তিনি তার হিসাব রাখেন। আচ্ছা, আমার তো জানতে হবে আমার স্টুডেন্ট কারা, আমার তো একটা লিস্ট থাকতে হবে, এত এত স্টুডেন্ট আমার কাছে পড়ে, এত এত স্টুডেন্ট আমার সোমবারের ব্যাচে পড়ে, এরা মঙ্গলবারের ব্যাচে পড়ে, এরা শনিবারের ব্যাচে পড়ে, এরা রোববারের ব্যাচে পড়ে। তো আমার যেমন একটা লিস্ট রাখতে হয়, তেমনি আলাউদ্দিন খলজি হচ্ছে প্রথম লিডার যিনি সৈনিকদের হিসাব রেখেছিলেন। তিনি দাগ ও হুলিয়া প্রথা চালু করেন। দাগ মানে হচ্ছে ব্র্যান্ডিং অফ হর্স। আচ্ছা, হর্স দেখো ব্যাপারটা যে হর্স কেমন দেখতে, কেমন তার শারীরিক গঠন সুঠাম কিনা, তাহলে সেইভাবে আমরা ব্র্যান্ডিং অফ হর্স করি। যেটা A গ্রুপের হর্স, এটা B গ্রুপের হর্স, এটা C গ্রুপের হর্স, মানে যারা শক্তিশালী সৈন্য তাদের আমরা A গ্রুপের হর্স দিতাম, মানে কারণ কি, যাদের ব্র্যান্ডিং ভালো সেই সমস্ত ঘোড়াকে আমরা ব্র্যান্ড করতাম। কারণ কি, আমরা কোন ঘোড়া নিয়ে যুদ্ধে যাব, কোন ঘোড়াকে নিয়ে যুদ্ধে যাব না, সেগুলো আমাকে জানতে হবে। তাহলে ব্র্যান্ডিং অফ হর্স, এই কথাটাকে বলছি দাগ, দাগ দিয়ে দিচ্ছে ঘোড়ার গায়ে। আর হুলিয়া, হুলিয়া মানে হচ্ছে এই যে যে সোলজার গুলো যারা আলাউদ্দিন খলজির সোলজার, তাদের পুরো ডেসক্রিপশন এখানে রয়েছে, তাদের পুরো ডেসক্রিপশন এখানে রয়েছে। এই এই সোলজারের কি নাম, কোথায় বাড়ি, ফ্যামিলিতে কজন মেম্বার রয়েছে, ইভেন তার কোনো
চিহ্ন রয়েছে কিনা যেটা দিয়ে আমরা চিনতে পারবো যে ইনি এই ব্যক্তি, ঠিক আছে, তার শরীরে কোনো চিহ্ন রয়েছে কিনা, কোনো মার্ক রয়েছে কিনা। তিনি কি করেছেন, তিনি দেওয়ানি মুস্তাক রাজ এটা চালু করেন। কি বললাম, তিনি দেওয়ান-ই মুস্তাক রাজ এটা চালু করেন। তো দেওয়ানি মুস্তাক রাজ মানে ট্যাক্স কালেক্টিং ডিপার্টমেন্ট, যাতে করে ট্যাক্সটা খুব সুন্দরভাবে কালেক্ট করা যায়। তিনি একটা মার্কেট তৈরি করেন, সেই মার্কেট নাম হচ্ছে সারাই মার্কেট, SARAI, সারাই মার্কেট। যে মার্কেট শুধুমাত্র তৈরি করেনি, সেই মার্কেটটা যেন তার কথা অনুযায়ী চলে, সেই জন্য দুটো কন্ট্রোলার রেখে দেন, একটা হচ্ছে দেওয়ান-ই রিসলাত অ্যান্ড দেওয়ান-ই মান্ডি। দেওয়ানি রিসলাত অ্যান্ড দেওয়ানি মান্ডি এদের দুজনকে বানিয়ে রেখেছেন যে তোমরা এই সারাই মার্কেটটাকে কন্ট্রোল করো, যাতে করে কোনো কেউ ইচ্ছা মতো দাম না নিতে পারে। কারণ তিনি এত বড় একটা সৈন্য হোল্ড করতেন যে তাদের বাজারে রেশনিং ব্যবস্থা বা বাজারে প্রাইস কন্ট্রোলটা যেন খুব ভালো থাকে, সেই জন্য তিনি এত বড় সৈন্যকে মেনটেন করার জন্য প্রাইস কন্ট্রোলিং সিস্টেম চালু করেছিলেন। আর প্রাইস কন্ট্রোলিং সিস্টেমটা মেইনলি তিনি রেশনিং সিস্টেম দিয়েই চালু করেন। মানে রেশন ব্যবস্থা, গভর্নমেন্ট যেমন রেশন দেয় তেমনি উনিও কি করতেন, রেশন দিতেন প্রাইসটাকে কন্ট্রোল করতে। এবং রেশন ব্যবস্থার কিন্তু মেইন উদ্দেশ্য হচ্ছে মার্কেটের প্রাইস কন্ট্রোল করা, এছাড়া আর কিছুই না, তাই তো। আচ্ছা লেখো, এছাড়াও ওনার আরো কিছু গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে, সেটা হচ্ছে তিনি লিকুইড কনজাম্পশনটাকে রিমুভ করে দিয়েছিলেন। লেখো, হি প্রহিবিটেড হি প্রহিবিটেড লিকুইড কনজাম্পশন, মানে মদ সেবন করা যাবে না, তাহলে লিকুইড কোনোভাবে লিকুইড ইম্পোর্ট করতে পারবে না তুমি। এবং তিনি আর কি করেন, তিনি তিনি he fixed up the amount of land revenue. Fixed up the amount of land revenue dash দিয়ে লেখো half of total প্রোডাকশনের হাফ তোমাকে দিতে হবে। দেখো 1303-এ এটা পরীক্ষায় বহুবার কোশ্চেন দেয়, চিতোর যুদ্ধ হয়েছিল রানা রতন সিং এর সঙ্গে আলাউদ্দিনের, এবং এই যে তিনি চিতোরের নতুন নাম কি দেন, খিরজাবাদ। তিনি চিতোরের নতুন নাম কি দেন, খিরজাবাদ। আচ্ছা, এটা কম্পেয়ার নয়, হি ওয়াজ দ্য ফার্স্ট রুলার হু কনকোয়ার CONQUIRED হু কনকোয়ার্ড চিতোর অ্যান্ড ক্রস দ্য নর্মদা রিভার। এটাও পরীক্ষায় কোশ্চেন দেয় যে নর্মদা রিভারকে ক্রস করার দুঃসাহস দেখিয়েছিলেন আলাউদ্দিন খলজি। আচ্ছা, তাহলে এটা গেল খলজি ডাইনেস্টি। এরপরে আমরা চলে যাচ্ছি তুগলক ডাইনেস্টিতে। আচ্ছা, তুগলক ডাইনেস্টি কে ফাউন্ডার, মানে তোমার গিয়াসুদ্দিন তুগলক, যার তোমার রিয়েল নাম কি ছিল, গাজী মালিক। হি ওয়াজ আ ফাউন্ডার অফ তুগলক ডাইনেস্টি ইন 1320 অ্যান্ড 5 বছর তিনি সিংহাসনে রাজত্ব করেন। আচ্ছা, তিনি যে একটা সিটি কনস্ট্রাক্ট করেছিলেন তুগলকাবাদ, এবং সেখানেই তিনি তার ক্যাপিটালকে কিন্তু শিফট করেন। তাহলে দিল্লির তুগলকাবাদেই কিন্তু তার ক্যাপিটাল ছিল। তাহলে ক্যাপিটাল কোথায় রয়েছে, ক্যাপিটাল রয়েছে দিল্লিতে। এবং পরীক্ষায় কোশ্চেন দেয় যে এর মধ্যে কোন রাজা রয়েছেন যিনি সিঁড়ি ভেঙে পড়ে মারা যান। দেখো কি দুর্ভাগ্য, হি ডাইড অ্যাজ এ রেজাল্ট অফ কলাপসিং আ স্টেজ ভেঙে পড়ে যান। আচ্ছা, তার সম্পর্কে যদি আমি জানতে চাই, আমির খসরু, দেখো একটা বই ছিল তুগলকনামা, এই তুগলকনামা বই কে লিখেছেন, আমির খসরু তুগলকনামা বই থেকে আমরা কিন্তু তার সম্পর্কে জানতে পারি। এবার দেখো বলছে ইরিগেশন সিস্টেম কিন্তু প্রথম ইনি আবিষ্কার করেন বলেন, মানে ইরিগেশন সিস্টেমটাকেই তিনি
ফ্ল্যারিশ করেছিলেন। দেখো সুলতানের যুগে ইরিগেশন সিস্টেম তিনি প্রথম ডেভেলপ করেন এগ্রিকালচারটাকে ফ্ল্যারিশ করার জন্য, এবং তিনি একটা লোন চালু করেছিলেন। এই লোনটা হচ্ছে কাদের দেওয়া হতো? ফার্মার্সদের দেওয়া হতো, কারণ তিনি চাইছিলেন যেন তাদের ফার্মাররা খুব ভালো, মানে অনেকটা দূর যেতে পারে, বা তারা যেন খুব সহজে প্রোডাকশন করতে পারে। তাই লোন প্রোভাইড করেছিলেন, তার নাম হচ্ছে তাকাবি লোন, TAKABI, তাকাবি লোন। লেখো এ লোন given to the farmer, a loan given to the farmer। তো ফার্মারকে দেওয়া হতো যে লোন, সেটাকে আমরা বলছি কি? তাকাবি লোন। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছে আমরা মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক বহুদিন সিংহাসনে বসেন, প্রায় 26 বছর। মোহাম্মদ বিন তুগলকের রিয়েল নাম ছিল জুনা খান, পরীক্ষায় কোশ্চেন দেয়, এবং তাকে বলা হয় প্রিন্স অফ মনিয়ার, তাকে বলা হয় ওয়াইজেস্ট ফুল, তাকে বলা হয় ম্যাড কিং, তাকে বলা হয় মিক্সচার অফ অপোজিশন। ঠিক আছে, মানে অনেকগুলো নামে তাকে এরকম ভাবে ডাকা হয়। তাকে বলা হচ্ছে তিনি না মিক্সচার অফ অপোজিশন, কখনো ভালো তো কখনো খারাপ, পাগলা রাজা, ওয়াইজেস্ট ফুল বুদ্ধিমান কিন্তু বোকা, প্রিন্স অফ মনিয়ার, এই অনেকগুলো নামে ডাকা হয়। তো এগুলো কে 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 বলেছে এই নাম, সেটা আমাকে একটু জানতে হবে। যেমন প্রিন্স অফ মানিয়ার, এটা কে বলেছে? এডওয়ার্ড থমাস, ওনাকে প্রিন্স অফ মানিয়ার বলেছেন। দেখো ওয়াইজেস্ট ফুল কে বলেছেন? রাসবুক উইলিয়াম। ম্যাথ কিং নয়, ম্যাড কিং, ওনাকে ম্যাড কিং কে বলেছেন? ম্যাড কিং বলেছেন এলফিনস্টোন। মিক্সচার অফ অপোজিশন বলেছেন KS লালকৃষ্ণ সরকার। তাহলে কে ওনাকে কি নামে ডেকেছেন, তাকে পাগলা রাজা কেন বলা হয়, সেগুলো আমরা জানবো। আর তিনি নিজামুদ্দিন আউলিয়ার একজন ডিসাইপেল ছিলেন, সেটা আমরা কিন্তু আগেই দেখলাম। তার সময় এটা পরীক্ষায় বহুবার কোশ্চেন দিয়েছে যে ইবন বতুতা কার সময় ভারতে আসেন। তো ইবন বতুতা কিন্তু মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে আসেন। আফ্রিকান ট্রাভেলার ইবন বতুতা, দেখো ভিজিটেড হিজ কোর্ট 1333, এটা পরীক্ষায় কোশ্চেন দেয় সালটা। ঠিক আছে, দেখো তার কেন তাকে পাগলা রাজা বলা হতো? তার কিছু ফেইল্ড প্রজেক্ট রয়েছে, খুব ভালো উদ্দেশ্যে এই প্রজেক্টগুলো উনি চালু করেছিলেন, বাট ফাইনালি সেটা কিন্তু বেকার হয়ে গেল। ও তার আগে একটু দেখে নাও ইবন বতুতার যে বই, সেটা হচ্ছে সফরনামা অ্যান্ড কিতাব উল রেহেলা। এগুলো আমরা জানি, এই বইগুলো কে লিখেছেন? তোমার মোহাম্মদ ইবন বতুতা লিখেছেন। দেখো তার ফেইল প্রজেক্টের মধ্যে কি রয়েছে? দেখো হাই ট্যাক্সেশন ইন দোয়াব রিজিয়ন, মেইনলি গঙ্গা যমুনা। আমরা সবাই জানি গঙ্গা এবং যমুনা দোয়াবটা, গঙ্গা এবং যমুনা কোথায় মিট করেছে? এলাহাবাদে। তো গঙ্গা যমুনা এর মাঝে যে ল্যান্ড, আমরা জানি দুটো রিভারের মাঝের যে ল্যান্ড, জিওগ্রাফিতে পড়েছি, তাকে আমরা কি বলি? দোয়াব বলে থাকি। তাকে আমরা কি বলে থাকি? দোয়াব বলে থাকি। আচ্ছা, এই যে দোয়াব, গঙ্গা যমুনা দোয়াব মানে প্রচুর ফার্টাইল ল্যান্ড এটা। এই ল্যান্ডটা প্রচুর ফার্টাইল, তো এখানে প্রচুর এগ্রিকালচারাল চাষ হবে। তো দেখো কত বুদ্ধিমানের কাজ করেছে, যেখানে শুকনো জমি সেখানে ট্যাক্স, আর এখানে ট্যাক্স কেন এক হবে? ট্যাক্স অলওয়েজ ভ্যারি করে যাবে ওর তার জিওগ্রাফিক্যাল লোকেশন এবং তার সয়েল কোয়ালিটির ওপরে, তাই নয় কি? তাই তাহলে এখানে ট্যাক্সেশন বাড়ানো উচিত, কারণ এখানে প্রোডাকশন বেশি হয়। তো কত ভালো বুদ্ধিমানেরা কাজ করেছে দেখো। তাহলে ট্যাক্সেশন কি করেছেন উনি? উনি কিন্তু হাই ট্যাক্সেশন ইন গঙ্গা যমুনা দোয়াব। কেন? কারণ এই যে ট্যাক্সের যে টাকাটা, যে মানিটা আসবে, প্রিসিডিংস ফ্রম দ্য ট্যাক্স, এটাতে উনি নাকি একটা এক্সপিডিশন করবেন। কোথায়? উনি খুরসান অ্যান্ড করাচিল এক্সপিডিশন করবেন। মানে ওখানে উনি এশিয়া, সেন্ট্রাল এশিয়ার দুটো প্লেসকে অ্যাকোয়ার করার জন্য সেনাবাহিনী নিয়ে জাস্ট অ্যাটাক করবেন। তো সেই সেনাবাহিনীকে খাওয়ানোর জন্য টাকা লাগবে, তো সেই টাকা দিয়ে উনি লক্ষাধিক সৈন্যকে কিন্তু খাওয়াচ্ছেন। ঠিক আছে,
যে কারণ কি তাদের রেডি করছেন কি করাচিল এবং খুরসান এক্সপেডিশনের জন্য। কিন্তু দেখা যাচ্ছে যেদিন যেদিন এই করাচিল এবং খুরসান এক্সপেডিশনের সময় এসে গেছে সেদিন বলছেন চলো এই প্রজেক্ট ক্যান্সেল, মানে আমি আর ওই লড়াই টড়াই ভাল লাগছে না আমার, তোমরা বাড়ি যাও। তাহলে দীর্ঘ 1 বছর 1.5 বছর ধরে এদের খাওয়ানোর কি তাৎপর্য? আর এই টাকাটা তাহলে ওয়েস্টেজ অফ মানি হলো। তার মানে দেখো বুদ্ধিমানের কাজ করেছে কিন্তু সেটা আলটিমেটলি কোনো কাজে আসেনি, গেল। তাহলে এটাকে বলা হয় ফেইল্ড প্রজেক্ট। দ্বিতীয়ত হচ্ছে তিনি আমাদের কপার কারেন্সি সেই সময় উনি চালু করেন। জেনারেলি আমাদের কারেন্সি ছিল সিলভার, তো সেই সময় হঠাৎ করে ইন্ডিয়াতে একটা সিলভারের ক্রাইসিস দেখা গেল। তো সিলভারের ক্রাইসিস দেখার জন্য আমাদের অর্থে প্রিন্ট করার অপশান ছিল না। তো কি বুদ্ধিমানের কাজ করেছে দেখো, সিলভারকে ক্যান্সেল করে উনি বলছে চলো আমাদের তো অ্যাভেলেবিলিটি অফ কপার রয়েছে, তো আমরা কপার কারেন্সি চালু করি। কি দারুণ ব্যাপার। তো কপার কারেন্সি চালু করেছে। আচ্ছা নোট কিসে হচ্ছে কোন মেটালে হচ্ছে সেটা ম্যাটার করে না, বাট উনি ঠিক চালু করেছে, বাট এখানে যেটা শিলমোহর থাকা উচিত সেটা একজন রাজার থাকা উচিত সেই শিলমোহরটা দেয়নি। ফলে যে কেউ এই টাকা নকল করে প্রচুর প্রচুর কারেন্সি বানিয়ে নিচ্ছে। তো সেই জন্য বিদেশি ফরেনাররা তখন আর কপার কারেন্সি নিতে অস্বীকার করছে। কেন অস্বীকার করছে? কারণ দেখুন আপনার এটা আদৌ আপনার বানানো নাকি জাল নোট সেটা আমরা বুঝবো কি করে। সেই জন্য আলটিমেটলি উনি ফাইনালি এই কপার কারেন্সিকে ক্যান্সেল করতে বাধ্য হলো। তার মানে আলটিমেটলি এত কষ্ট করে প্রিন্ট করে কি লাভ হলো? কোনো লাভ নেই। নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট উনি নিলেন, সেটা হচ্ছে দিল্লি থেকে দেবগিরিতে ক্যাপিটাল ট্রান্সফার করবেন। কেন? তার জন্য দেখো পুরো ইন্ডিয়ার দিল্লিটা অনেকটা নর্থ ওয়েস্টার্নের, মানে ইন্ডিয়ার একদম এন্ডের দিকে। তো জেনারেলি আমাদের সমস্ত ফরেন অ্যাটাকগুলো এই দিক থেকেই হয়। ফরেন অ্যাটাকগুলো আমাদের ম্যাক্সিমাম মুসলিমরা এসছে এইসব জায়গা থেকে। তো যেহেতু দিল্লিটা প্রোন প্রোন টু দ্য অ্যাটাক, মানে অ্যাটাক ম্যাক্সিমাম হওয়ার চান্স রয়েছে, তো এই দিকে দিল্লির ক্যাপিটাল থাকা উচিত না। কি ভালো একটা ব্যাপার। উনি বুঝতে পেরেছেন, অন্য কেউ আজ অব্দি এরা বুঝতে পারেনি যে দিল্লিটাকে ক্যাপিটাল করা উচিত নয়। উনি দিল্লিটাকে সরিয়ে কোথায় নিয়ে যাচ্ছেন? দেবগিরিতে। উনি কোথায় নিয়ে যাচ্ছেন? দেবগিরিতে, মানে সেন্ট্রালের দিকে নিয়ে যাচ্ছেন। তো এটা তো ভালো বুদ্ধি, কিন্তু প্রবলেমটা হচ্ছে উনি বলছেন যেহেতু তুমি দিল্লি নিবাসী, তুমি রাজধানী নিবাসী, তো তোমাকে রাজধানী নিবাসীই থাকতে হবে। কি করলেন? দিল্লির সমস্ত লোককে হাঁটিয়ে হাঁটিয়ে মাল বোঝাই করে বলছে চলো তল্পি তল্পা নিয়ে চলো দেবগিরিতে যাই আমরা সবাই। রাজা তো গেল, সাথে সব বুড়ো বুড়ি ছোট বাচ্চা সবাইকে নিয়ে বলছে হেঁটে হেঁটে চলো সব দেবগিরিতে যাই। আচ্ছা মুশকিল তো, দেবগিরিতে ক্যাপিটাল ট্রান্সফার করলে দেবগিরির মানুষ তো এমনি রয়েছে সেখানে, তারপর আবার যদি আমি দিল্লির লোককে এখানে নিয়ে আসি তা তাদের জায়গা দেবো কোথায়? তো এদের সব হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এসছে, মাঝে প্রচুর লোক মারা গেছে কষ্টে, জলের অভাবে, ইত্যাদি ইত্যাদি কারণে। যারা ফাইনালি পৌঁছেছে তাদের বলছে এখানে জায়গা নেই, বাড়ি যাও। আবার তাদের ঠেলে ঠেলে দিল্লিতে পাঠিয়েছে। তাহলে এই সমস্ত ফালতু কাজের জন্য তাকে বলা হয়েছে মিক্সচার অফ অপোজিশন। এই ভালো তো এই খারাপ, ম্যাড কিং ওয়াইজেস্ট ফুল, প্রিন্স অফ মনিয়ার। তো এইগুলো দেখো তার ফেইল্ড কিছু প্রজেক্ট রয়েছে যেটা সম্পর্কে আমরা জানলাম। দেখো এটা পরীক্ষায় কোশ্চেন দেবে, তিনি একটা কারেন্সি চালু করেন দোকানি, যেটা আমি তোমাকে বলছিলাম যে কপার কারেন্সি। দেখো তাহলে তার কারেন্সিটার নাম কি? দোকানি কারেন্সি চালু করেন। তো পরীক্ষায় কোশ্চেন দেবে দোকানি কারেন্সি ইন্ট্রোডিউসড বাই হুইচ রুলার? অ্যান্সার কি হবে? মোহাম্মদ বিন তুগলক। তিনি একটা এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট চালু করেন যার নাম আমিরি কোহি। আফ্রিকান ট্রাভেলার ইবন বতুতা এসছিল 1333-এ, আমরা বললাম। দেখো এর সময় আমরা দেখবে কিছুদিন পরেই একটা টপিক পড়বো যার নাম বিজয়নগর এবং বাহমন সাম্রাজ্য। তো যদি আমরা দেখি তো বিজয়নগর কিংডম অ্যান্ড বাহমন ডাইনেস্টি, যেটা বিজয়নগর এবং বাহমনি, এই দুটো সিস্টেম ফ্লারিশ করে 1347 এবং 1336-এ। তো 1336-এ তোমার প্রথমে ফ্লারিশ করে বিজয়নগর কিংডম, যেটা হাম্পি বা কর্ণাটকের হাম্পিতে যেটা ফ্লারিশ করে, যেটা হরিহর এবং বুক্কা নামক দুই ভাই সঙ্গম বংশের রুলার। এরা এই
বিজয়নগর কিংডমটাকে চালু করে। এবং 1347-এ বাহমনি ডাইনেস্টি, যেটা মুসলিম, এটা হিন্দু ডাইনেস্টি, এটা মুসলিম ডাইনেস্টি, বাহমনি ডাইনেস্টি চালু করেন কে? আলাউদ্দিন হুসাইন বাহমন শাহ। নিজের নাম অনুযায়ী তিনি কিনা এই বাহমন রাজ্য ফাউন্ড করেন। দেখো, ইট ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম রুল ইন ডেকান। তাহলে বলা যায় যে এটা তোমার কি ডেকানের কর্ণাটকের দিকে প্রথম মুসলিম তোমার একটা রুল তৈরি হলো, এবং এটা কিন্তু স্বতন্ত্র ফ্রম দ্য মঙ্গল অ্যাটাক, বা মঙ্গল বলছি কেন, সুলতানের পিরিয়ড থেকে এরা কিন্তু স্বতন্ত্র একটা সাম্রাজ্য তৈরি করলো। নেক্সট চলে যাচ্ছি তার পরের পোর্শনে। এটা হচ্ছে তোমার ফিরোজ শাহ তুগলক, যিনি কিনা প্রায় 50 বছর রাজত্ব করেছে, 50 বছর রাজত্ব করেছে। দেখো, তাকে বলা হয় আকবর অফ দিল্লি সুলতানেট। দেখো, আকবর কিন্তু অত সহজ ব্যক্তি নয়। তাহলে আকবর অফ দিল্লি সুলতানেট, আকবর কে ছিলেন? আকবর ছিলেন মোগল। তা দিল্লির আকবর, একে আমরা কি বলছি? দিল্লির আকবর। তাহলে একে আমরা কি বলছি? দিল্লির আকবর। তাহলে এটাও পরীক্ষায় কিন্তু প্রচুর বার কোশ্চেন দেয়। আচ্ছা, তার সময় যে ফেমাস কন্টেম্পোরারি ছিলেন, পরীক্ষায় কোশ্চেন দেয় জিয়াউদ্দিন বার্নি। জিয়াউদ্দিন বার্নি ছিলেন তার সময় ফেমাস একজন কন্টেম্পোরারি, যার বই কি? যার বই হচ্ছে ফুতুয়া ই জাহানদারি, ফুতুয়াত ই জাহানদারি, তারিক ই ফিরোজ শাহী। দেখো, তার সময় ফেমাস পার্সোনালিটি কে ছিলেন? দেখো, শামসুদ্দিন সিরাজ আফিফ, শামসুদ্দিন সিরাজ আফিফ, এনার বইটা হচ্ছে তারিক ই ফিরোজ শাহী। ইনিও বই লেখেন তারিক ই ফিরোজ শাহী। আর ফিরোজ তুগলক নিজে যে বইটা লেখেন সেটা হচ্ছে ফুতুয়াত ই ফিরোজ শাহী। বোঝা গেল? তাহলে জিয়াউদ্দিন বার্নির দুটো বই, প্রথম দুটো জিয়াউদ্দিনের লেখা বই, সিরাজের লেখা পরেরটা, আর তুগলকের লেখা লাস্টেরটা। ঠিক আছে, ফিরোজ শাহ তুগলকের। তো এই 4টে বই 3জন মিলে লিখেছেন। পরীক্ষায় কোশ্চেন দেয় জোনপুর, ফতেহাবাদ, হিসার, ফিরোজপুর, ফিরোজাবাদ, এগুলো আলটিমেটলি কে তৈরি করেন? এই সমস্ত সিটি তৈরি করেন ফিরোজ শাহ তুগলক। শুধু তাই নয়, তিনি দেখো কুতুব মিনারের আপার পোর্শন তৈরি করেছিলেন। তাহলে কুতুব মিনারের আপার পোর্শন তৈরি করেন কে? ফিরোজ শাহ তুগলক। পরীক্ষায় কোশ্চেন দেয়। দেখো, আকবর অফ দিল্লি সুলতানেট, এই কথাটা কে বলেছেন? যেমন আমরা পড়েছিলাম যে এই সমস্ত প্রিন্স অফ মনিয়ার, ওয়াইজেস্ট ফুল, এগুলো কে বলেছেন? তেমনি আকবর অফ দিল্লি সুলতান বলেছেন হেনরি এলিয়ট। পরীক্ষায় কোশ্চেন দেয়, হেনরি এলিয়ট কিন্তু আকবর অফ দিল্লি সুলতান বলেছেন ওনাকে। দেখো, তিনি অশোকের দুটো পিলার এনেছিল দিল্লিতে, দুটো আলাদা আলাদা প্লেস থেকে। একটা হচ্ছে তোপারা, বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, এবং মিরাট। এই দুটো প্লেস থেকে অশোকের যে পিলার, এটাকে উনি দিল্লিতে নিয়ে এসেছিলেন। দুটো পিলার এনেছিলেন অশোকের, খুবই ইম্পর্টেন্ট, তোমার তোপারা এবং মিরাট থেকে। নেক্সট হচ্ছে তোমার, তিনি রিস্টোরেশন কি বলছে? দেখো, রিস্টোরেশন তো আমি একটু আগেই দেখলাম। দেখো, রিস্টোরেশন হচ্ছে তোমার এখানে দেখো, তিনি ইকতা সিস্টেম রিস্টোর করেছিলেন। ইকতা সিস্টেম কে চালু করেন? ইকতা সিস্টেম চালু করেন, আমরা দেখবে আগের ক্লাসে পড়েছিলাম, ইলতুৎমিশের সম্পর্কে আমরা পড়াশোনা করেছিলাম না? ইলতুৎমিশ ইকতা সিস্টেম চালু করেছিলেন। তো ইলতুৎমিশের এই ইকতা সিস্টেমকে আমরা পরে দেখবে একটা ক্লাসে করব, যে ইকতা সিস্টেম কে চালু করে, কে রিমুভ করে, পরবর্তীকালে তোমার আবার কে রিইন্ট্রোডিউস করেন। তো এই ইকতা সিস্টেমকে দেখো পুনরায় রিইন্ট্রোডিউস করেছিলেন আমার এই ফিরোজ শাহ তুগলক, এবং এটাকে হেরিডিটারি করে দেয়, মানে বংশ পরম্পরায় এই ইকতা সিস্টেমটা চলবে। দেখো, হি রিস্টোরড দ্য পাওয়ার অ্যান্ড পজিশন অফ আমির উলেমা। এই আমির উলেমা এদের তোমার এই আলাউদ্দিন খলজি এদেরকে অনেকটা দমিয়ে রেখেছিল, মানে যারা মুসলিম প্রিস্ট বা যারা মুসলিম হায়ার অফিসিয়ালস, মুসলিমদের তরফ থেকে যারা অনেক টপমোস্ট ছিল,
তাদের পাওয়ারটাকে রিস্টোর করে। যেখানে আলাউদ্দিন খলজি নিজেকে ভগবান বলতেন, সেই জন্য ওইসব মুসলিমদের কোনো পার্ট নেই। এবং দেখো এই সময় তো ইনি মেইনলি কি করেন, দেখো ইনি মেইনলি সমস্ত ট্যাক্সকে অ্যাবলিশ করে দেন। হি অ্যাবলিশ 24 টাইপস অফ ট্যাক্স, 24 প্রকারের ট্যাক্সকে কি করেন, অ্যাবলিশ করে দেন, এবং তার পরিবর্তে মাত্র 4টে ট্যাক্স নিয়ে আসেন। একটা হচ্ছে খরচ, বানান ভুল আছে, আমি লিখে দিচ্ছি, একটাকে বলছি আমি খরচ, KHA, KHARAJ, KHARAJ, একটাকে আমরা কি বলছি খরচ, একটাকে আমরা বলছি খামস, KHAMS, KHAMS, খরচ খামস, জাকাত, ZAKAT, জাকাত, অ্যান্ড জিজিয়া, জিজিয়া হচ্ছে JIZYA। তাহলে এই হচ্ছে তোমার টোটাল 4টে ট্যাক্স ইন্ট্রোডিউস করেন। সমস্ত ট্যাক্সকে বাদে এত প্রকারের ট্যাক্স কি মাথায় রাখা যায়, সেই জন্য উনি বলছেন 4টে ট্যাক্সই থাক মার্কেটে। আচ্ছা 4টে ট্যাক্স কি কি গো? তাহলে এই যে যেটা খরাজ, এই খরাজ ট্যাক্সটা কি বলতো? এটা হচ্ছে 1/10 অফ প্রোডাকশন, 1/10 অফ প্রোডাকশন, মানে প্রোডাকশনের 1/10 হবে খরাজ ট্যাক্স। আচ্ছা খামস ট্যাক্সটা কি হবে? খাম ট্যাক্সটাকে আমরা বলি অর বুটি ট্যাক্স। মানে এটা কি বলতো, এটা কি, এখানে এই ওয়ার বুটি ট্যাক্সের এই ট্যাক্সটা কত, 1/5, 1/5, কি বললাম, ওয়ার বুটি ট্যাক্সের কত, 1/5, 1/5 হচ্ছে ওয়ার বুটি ট্যাক্স। মানে সৈন্যরা বিভিন্ন জায়গায় গিয়ে কি যুদ্ধ করবে, যুদ্ধ করে সেই দেশকে বা সেই রাজাকে যদি হারিয়ে দেয়, তাহলে সেই রাজার সমস্ত সম্পত্তি এদের হয়ে যাবে। তাহলে সেখান থেকে লুটপাট করে যে ধন সম্পত্তি নিয়ে আসবে তার 1/5 যাবে গভর্নমেন্টের, আর 4/5 যাবে ওই সোলজারদের, 4/5 সোলজারদের, আর 1/5 কাদের, গভর্নমেন্টের। এটাকে বলা হয় খামস ট্যাক্স। আচ্ছা জাকাত ট্যাক্স হচ্ছে 2.5% বলে, 2.5% অফ প্রপার্টি, PROPERTY, প্রপার্টি অফ মুসলিম, মুসলিমদের যে সমগ্র যে প্রপার্টিটা রয়েছে, মুসলিমদের যে টোটাল প্রপার্টি, টোটাল তার 2.5% জাকাত দেবে। ইভেন এখনো মুসলিম সমাজের মধ্যে এই জাকাত দেওয়ার একটা প্রভিশন রয়েছে। দেখবে যারা বড় লোক বা যারা একটু ধনী, তারা মসজিদে গিয়ে জাকাত দিয়ে আসে। জাকাত মানে হচ্ছে তাদের সম্পত্তির কিছুটা অংশ তারা গরিবদের জন্য দান করে। এবং একটা দারুণ, আমার তো খুব ভাল লাগে এই প্রভিশনটা, যেটা আমাদের হিন্দু ধর্মে কাইন্ড অফ নেই। যদিও এর কিছুটা অংশ আমাদের অনুকূল ঠাকুর এনেছেন, যদিও এই লোকটাকে আমার পছন্দ নয়, বাট তারপরেও কনসেপ্টটা অনেকটা সেরকম। এখানে জাকাত হচ্ছে মুসলিমরা, ধনী মুসলিমরা ট্যাক্স প্রদান করবে তাদের প্রপার্টির, কিন্তু এখানে অনুকূল ঠাকুরের দীক্ষায় যারা দীক্ষিত হবে, তারা প্রতিদিন খাবার গ্রহণ করার আগে প্রতিদিন ভগবানের নামে 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 10 টাকা, 100 টাকা প্রতিদিন যা রাখবে তার কম সে রাখতে পারবে না, চাইলে সে বেশি রাখতে পারবে। যদি আজকে তুমি 1000 টাকা রাখো, তো প্রতিদিন তোমাকে 1000 টাকা না হয় তার বেশি রাখতে হবে। কেন? গুরুর সেবার জন্য। অনুকূল ঠাকুরের বংশধররা সব এই টাকা দিয়ে মোটামুটি সংসার চালাচ্ছে। বলা হচ্ছে যে গরিবদের খাওয়ানো হয়, বাট এনাদেরও মানে গুরুর সেবা, গুরুর পরিবারের সেবার জন্য এই টাকাটা নেওয়া হয়। তো কাইন্ড অফ কনসেপ্টটা সেরকম। সেই জন্য অনুকূল ঠাকুরের যে বিভিন্ন মঠ রয়েছে, সেখানে হয়তো নিরামিষ ভাত খাওয়া যায় ফ্রিতে, সেটা এই টাকা থেকেই হয়, আর নিজের সংসার চালানোর জন্য এই তোমার কনসেপ্টটা এসছে। তো এটা অনেকটা জাকাতের মতো আমার মনে হয়। আর জিজিয়া কি? জিজিয়া হচ্ছে তোমার হিন্দুদের উপরে ট্যাক্সটা ধার্য করা হতো। তাহলে বলো রিলিজিয়াস ট্যাক্স, RELIGIOUS, রিলিজিয়াস ট্যাক্স অন হিন্দু। হিন্দুদের ওপরে যে ট্যাক্স সেটাই হচ্ছে রিলিজিয়াস ট্যাক্স অন হিন্দু। আচ্ছা ফিরোজ শাহ তুগলক কি করেছেন?
ইনি একটা স্লেভ ডিপার্টমেন্ট তৈরি করেছিলেন যার নাম দেওয়ান-ই-বন্দেগানি। দেওয়ান-ই-বন্দেগানি একটা স্লেভ ডিপার্টমেন্ট চালু করেন, যেখানে প্রায় 1.8 লাখ মতো স্লেভস রয়েছে, মানে 1,80,000 স্লেভ রয়েছে, স্লেভ ডিপার্টমেন্ট, যাদের মানে উনি খাওয়ানো পড়ানো সব ওনার দায়িত্ব। তিনি একটা চ্যারিটি ডিপার্টমেন্ট তৈরি করে যার নাম দেওয়ানি খায়রিয়াত চ্যারিটেবল ডিপার্টমেন্ট, যেখান থেকে কি হচ্ছে, চ্যারিটি করা হবে, ভিক্ষা প্রদান করা হবে। চ্যারিটেবল একটা হসপিটাল রয়েছে দারুল সাফা, দারুল সাফা, এটা উনি এই 3টে বড় বড় কনস্ট্রাকশন তৈরি করেন। দেখো, হি ইন্ট্রোডিউসড হাক ই সার্ভ, মানে ইরিগেশন ট্যাক্স বা ওয়াটার ট্যাক্স তিনি কিন্তু নিয়ে এসেছিলেন। হাক ই সার্ভ, ইরিগেশন ট্যাক্স বলে এটাকে। এবং একটা পরীক্ষায় কোশ্চেন দেয় যে হি ডিগ, ডিআইজি, হি ডিগ a number of canal, he dig a number of canal, he dig a number of canal for irrigation, for irrigation on Jamuna, YAMUNA and Sutlej, মানে সুতলেজ অ্যান্ড যমুনার ওপরে অনেকগুলো ক্যানেল তৈরি করেন ইরিগেশনের জন্য। মানে এখান থেকে ক্যানেল কাটেন, কেটে ইরিগেশন সিস্টেমটাকে ফ্লারিশ করেন তিনি। ইভেন তিনি আরেকটা জিনিস করেছিলেন, পিডব্লিউডি ডিপার্টমেন্ট তৈরি করেছেন, যেখানে চাকরি পাচ্ছে স্টুডেন্টরা এখন আমাদের। হি ক্রিয়েট অ্যান এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, he create an employment exchange and PWD, public work department কি করেন, তিনি কিন্তু চালু করেন। তাহলে এটা হচ্ছে তুগলক সম্পর্কে। দেখো কি বলছেন, হি destroyed the জ্বালামুখী টেম্পল at নাগারকোট, নাগারকোটের জ্বালামুখী টেম্পল ধ্বংস করেছিলেন এবং তিনি জগন্নাথের মূর্তিও ধ্বংস করেছিলেন। ঠিক আছে, আর একটা জিনিস লিখে রাখো, হি অ্যাটাকড বেঙ্গল, during the rule of ইলিয়াস শাহী ডাইনেস্টি, ILLIASH, ইলিয়াস শাহী ডাইনেস্টি, DYNASTY, he attacked Bengal during the rule of ইলিয়াস শাহী ডাইনেস্টি। দেখো, নাসিরউদ্দিন মাহমুদ শাহ হচ্ছেন লাস্ট রুলার, এবং এনার সময় যে ফেমাস ঘটনাটা ঘটেছিল 1398-তে, তৈমুর লং কি করেছিলেন, তৈমুর লং দিল্লি অ্যাটাক করেছিলেন। তো পরীক্ষায় কোশ্চেন দেবে তৈমুর লং কার সময় দিল্লি অ্যাটাক করেন, অ্যান্সার নাসিরউদ্দিন মাহমুদ শাহ। আচ্ছা, এই ঘটনাটা আমরা জানতে পারি কোথা থেকে, জানতে পারি? তো লেখো, সোর্স অফ ইনফরমেশন, যে বইটা থেকে আমরা জানতে পারি সেটা হচ্ছে তোহকক, TU বা তুজুক লেখো, তুজুক-ই, TUZUK, তুজুক-ই তৈমুরি, TIMURI, মানে তৈমুরির জীবন, তৈমুর লং এর জীবন কাহিনী যেটাই লেখা হয়েছে সেটাই হচ্ছে তুজুকি তৈমুরি। তুজুকি তৈমুরি যেটা লিখেছিল কে, আবু বকর, ABU, আবু বকর, BAKAR, আবু বকর। তাহলে তুজুকি তৈমুরি কে লেখেন, আবু বকর। এই বইটা থেকে আমরা জানতে পারি তৈমুর লং 1398-তে নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে সিংহাসনে বসেন, যিনি কিনা লাস্ট রুলার ছিলেন তুগলক ডাইনেস্টির। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার টোটাল খিলজি এবং তুগলক ডাইনেস্টিটা কভার হলো।